পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত সহজ করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির পঞ্চম দিন আজ। শনিবার পাওয়া যাচ্ছে 17 মার্চের ট্রেনের আসনের টিকিট। আগের মতো এবারও আন্তনগর ট্রেনের 7 দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। সকাল 8টা থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। এ সময় রেলওয়ে পশ্চিমাঞ্চলের সব আন্তনগর ট্রেনের আসনের টিকিট পাওয়া যাচ্ছে। আর দুপুর 2টা থেকে পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনগুলোর অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী 20, 21 ও 22 মার্চের টিকিট বিক্রি করা হবে। পাশাপাশি যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নন এসি কোচের 25% দাঁড়িয়ে যাত্রার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। ঈদযাত্রায় অগ্রিম টিকিট একজন যাত্রী একেবারে সর্বোচ্চ 4টি আসন পর্যন্ত কিনতে পারবেন। তবে এসব টিকিট রিফান্ড করা হবে না। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কমলাপুর স্টেশনে আছেন সহকর্মী সাদিয়া মৌ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাদিয়া, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আজ পাওয়া যাচ্ছে 17 মার্চের ট্রেনের আসনের টিকিট। তো এ নিয়ে বিস্তারিত জানাবেন আমাদের। ধন্যবাদ। যেমনটি জানতে চাচ্ছিলেন, কমলাপুরের আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে আসলে ভিড় দেখতে আমরা কিন্তু 1 ঘন্টা আগে এসেছি এবং মাই টিভি দর্শকদের জন্য আমরা একটু বলতে চাচ্ছি, রেল কর্তৃপক্ষ, বাংলাদেশ রেল কর্তৃপক্ষ আসন্ন যে ঈদুল ফিতর 23 সম্ভাব্য যে ডেটটা, এই হিসেবে জনভোগান্তি যেন একদমই না হয় এই কারণে 3 মার্চ থেকে অগ্রিম টিকিট কাটা শুরু করেছে। এবং আরেকটু জানাতে চাচ্ছি সে অনলাইন সার্ভারে যেন কোনো ধরনের কোনো ভোগান্তি না হয় এই কারণে পশ্চিমাঞ্চলের যে আন্তঃনগরের ট্রেনগুলো রয়েছে সেই টিকিটগুলো কাটা হয় অনলাইনে সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত। এবং পশ্চিম অঞ্চলের যে আন্তঃনগর ট্রেন রয়েছে সেই টিকিটগুলো কিন্তু বিক্রি করা শুরু হয় দুপুর 2টা থেকে রাত 8 পর্যন্ত। এবং অনলাইনে টিকিট পাওয়ার ক্ষেত্রে সার্ভারে যেন কোনো ধরনের কোনো প্রবলেম না হয় এর জন্য কিন্তু সার্ভার খুলে দেওয়া হয় সকাল সকাল। কিন্তু একটি এনআইডির বিপরীতে কিন্তু এবার টিকিট কাটতে পারবেন মোট 4টির বেশি কিন্তু সর্বোচ্চ কিন্তু কোনো ধরনের কোনো সিট কাটা যাবে না। এবার বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু আমাদের এই নিয়মটি জানিয়েছে। এবং আরেকটু জানিয়ে রাখি, এবার কিন্তু ঈদকে সম্পৃক্ত করার জন্য ঈদ উপলক্ষে নতুন ট্রেন কিন্তু এবার সংযোজন করা হয়েছে। এবং আমরা আবার একটু কথা বলতে চাই এখানে কমলাপুরে আসা যে যাত্রীগুলো রয়েছে, যে উনি কি আসলে স্বাভাবিকভাবে অনলাইনে কোনো ভোগান্তি ছাড়াই উনি টিকিট কাটতে পেরেছে কিনা। আপনার কাছে জিজ্ঞাসা করব, ঈদে অনলাইনে এবার টিকিট বিক্রি হচ্ছে 3 মার্চ থেকে, তো আপনি কি টিকিট কাটতে পেরেছেন কিনা বা কোনো ধরনের কোনো অসুবিধা হয়েছে কিনা? না জি, না কোনো সমস্যা হয় নাই। আমি সুন্দরভাবে ভালোভাবে টিকিট কাটতে পারছি, কোনো সমস্যা হয়নি। আমি জামালপুর। এবং আপনার কাছে তো জানতে চাচ্ছি, আপনি ঈদে যাওয়ার জন্য এখন আপনি কি ট্রাই করছেন কিনা অনলাইনে এবং কোনো ধরনের ভোগান্তি আছে কিনা, আপনি কি সার্ভারে ঢুকে দেখেছেন কিনা যে টিকিট অ্যাভেলেবেল আছে কিনা? আমি সার্ভারে এখনও ঢুকি নাই, আজকে 2টার পর থেকে ট্রাই করবো আর কি। 2টার পরে আবার অনলাইনে টিকিট আসার কথা, তখন দেখবো আর কি। মানে আজকে দুপুর 2টার পর থেকে পুনরায় আবার টিকিট মানে চালু হবে, এখন ঢুকা যাচ্ছে না। কোনো ধরনের ভোগান্তি ছাড়াই আপনি টিকিটটা কাটতে পারছেন? জি জি, না না সমস্যা নেই। জি না, জি না, জি না। এবং আমরা দর্শক যেটা জানতে পাচ্ছিলাম যে অনলাইনের টিকিট কাটার মাধ্যমে এবার কিন্তু ভোগান্তি কিছুটা কম হয়েছে। আবার অন্য যাত্রীদের সাথে আমরা কিন্তু কথা বলে জানতে পেরেছি যে যারা একটু বয়স্ক রয়েছেন তারা কিন্তু অনলাইনে এই ভোগান্তিটা ঠিক বুঝতে পারে না, তাই অনেকেই কিন্তু কমলাপুরের স্টেশনে এসেছেন যে তারা আসলে কোন প্রক্রিয়ায় অনলাইনে টিকিটটা কাটবেন এবং অনলাইনে টিকিট তারা 1 মিনিটে যখন তারা সার্ভারে ঢুকতে পারে এর পরবর্তীতে কি 1.5 মিনিট বা 2 মিনিটের পর কিন্তু তারা সার্ভারে প্রবেশ করতে পারে না। তার ফলে তারা কিন্তু কিছুটা চিন্তিত রয়েছেন, অনেক যাত্রীরা ভোগান্তিতে রয়েছে যে তারা আসলে টিকিটটা কেন পাচ্ছে না। অনলাইনে সার্ভারেতে যদি তারা প্রবেশ করতে না পারেন তাহলে তাদের কিন্তু ঈদ যাত্রা, অর্থাৎ ধর্মপ্রাণ মুসলিম যারা রয়েছেন তাদের কিন্তু ঈদ যাত্রাটা এবার বিঘ্নিত হতে পারে যদি টিকিট না পায়। এবং সরকার থেকে এবার কিন্তু বলা হয়েছে কালোবাজারি যে টিকিট বিক্রি এটা কিন্তু যদি ধরা হয় বা এটা আমাদের কাছে চলে আসে বা কেউ জানায় যে কালোবাজারের মাধ্যমে টিকিট বিক্রি করা হচ্ছে, তার কিন্তু আইনে আওতা আনা হবে এবং কঠোর শাস্তি দেওয়া হবে বলে আমাদের জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এবং আমরা এখানে যে রেলওয়ে কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে একটু কথা বলতে জানতে পেরেছি এবং তারা বলছে যে প্রতি বছরের মতো এবারও টিকিট বিক্রি কিন্তু তারা বেশ সাড়া পাচ্ছেন। এবং এখানে আমরা যেটা দেখতে পেরেছি সেহরি শেষ করেই যে মানুষের লম্বা লাইন আগে থাকতো, কিন্তু অনলাইনে হওয়ার ফলে কিন্তু ভোগান্তিটা কিছুটা হলেও কমেছে। এবং সবাই আশা করছে এবং প্রত্যাশা করছে এই অনলাইনে টিকিট বিক্রিটা যদি অব্যাহত থাকে
এবং একজন এনআইডির বিপরীত দিয়ে যে চারটি সিট এটি যদি সর্বোচ্চ অব্যাহত থাকে তাহলে কিন্তু সবাই টিকিট পাবে। কিন্তু দেখা যায় এর আগে ছিল যে একটি এনআইডির বিপরীতে তারা কিন্তু 4টির বেশি টিকিট পেত, কিন্তু এই বছর থেকে এই নিয়মটা করা হওয়ার জন্য তারা সরকারের কাছে কিছুটা কৃতজ্ঞতা পাচ্ছে এবং তারা ওইটাই অবস্থা চাচ্ছে যে এবার যেন এ অব্যাহত থাকে এবং 23 মার্চ সম্ভাব্য যে ঈদের দিন এইটি যেন খুব ভালোভাবে নির্বিঘ্নে তারা যাত্রা করতে পারে সেই প্রত্যাশাই তাদের কাছে রয়েছে। এবং আরেকটু জানিয়ে রাখি, ফিরতি টিকিট অর্থাৎ 3 মার্চ থেকে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি এবং ফিরতি টিকিটটা কিন্তু শুরু হবে 23 মার্চ থেকে, অর্থাৎ জনদুর্ভোগ এড়াতে কিন্তু এবার অনেক আগে থেকেই শুরু হয়েছে। এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে টিকিট সম্পর্কিত সর্বশেষ তথ্য আমার কাছে। সাদিয়া, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে যুক্ত ছিলাম কমলাপুর থেকে আমাদের সহকর্মী সাদিয়ার সঙ্গে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গুলশান কার্যালয়ে সংসদ সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে কর্মশালা। 2 ধাপের এই কর্মশালায় ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম, সিলেট বিভাগের সংসদ সদস্যরা অংশগ্রহণ করার কথা রয়েছে। এবারে নির্বাচনের বেশিরভাগ সংসদ সদস্য প্রথমবারের মতো নির্বাচিত হওয়ায় সংসদের বিভিন্ন বিষয়ে অবগত করতে এ কর্মশালা আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মশালায় উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে। দর্শক, এই মুহূর্তে বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, আমরা জানি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে কর্মশালা। এ নিয়ে সর্বশেষ কি তথ্য আপনাদের কাছে আছে? আমাদের প্রিয়া, আপনি জানেন যে গতকাল থেকে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন তাদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজকে দ্বিতীয় দিন চলছে। আজকেও দ্বিতীয় দিনে প্রথম এবং দ্বিতীয় দফায় 2টি কর্মশালা অনুষ্ঠিত হবে। আজকের কর্মশালায় সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের এবং ফরিদপুর বিভাগের যেসব সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছেন তারা অংশগ্রহণ করার কথা রয়েছে। ইতিমধ্যে বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এসে প্রবেশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য এবং মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ সহ বিভিন্ন সংসদ সদস্যরা এসে উপস্থিত হয়েছেন। এখনও সংসদ সদস্যরা কিন্তু আসছেন এবং গুলশান কার্যালয়ে প্রবেশ করছেন। এই যে এবার যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো সেই নির্বাচনে বেশিরভাগই নতুন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই মুহূর্তে গুলশান কার্যালয়ে ঢুকছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তো যারা এবার নির্বাচিত হয়েছেন বেশিরভাগই নতুন সংসদ সদস্য। এই জন্য সংসদের যেসব নিয়মকানুন, রীতিনীতি এসব বিষয়ে প্রশিক্ষণ দিতেই কিন্তু এই কর্মশালার আয়োজন করা হয়েছে। যদিও গতকাল বলা হয়েছিল যে আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মশালায় অংশগ্রহণ করবেন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু গুলশান কার্যালয়ে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান পৌঁছাননি। তবে কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান কার্যালয়ে প্রবেশ করেছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো ভেতরে কর্মশালা অনুষ্ঠিত হবে। তবে কর্মশালার বিষয়ে কি কি আলোচনা হয়েছে ভেতরে সেই বিষয়গুলো কিন্তু আমরা ধারণা করছি যে শুধুমাত্র সংসদ সদস্যদের নিয়মকানুনের উপর এবং তারা কিভাবে সংসদে কথা বলবে বা যাবতীয় বিষয় নিয়ে সংসদ সদস্যদের অবগত করতে সেই বিষয়টি তাদেরকে ধারণা দেওয়া হবে। তবে সংসদ সদস্যরা যখন কর্মশালা শেষে ভেতর থেকে বেরিয়ে আসবেন তখন হয়তো আমরা বিস্তারিত জানতে পারবো যে আসলে এই কর্মশালায় তাদেরকে কি কি নির্দেশনা দেওয়া হয়েছে এবং কোন কোন বিষয়ে অবগত করা হয়েছে। তখন যখনই আমরা জানতে পারবো তখনই আবার আপনার মাধ্যমে আমরা মাই টিভির দর্শকদেরকে কর্মশালার বিষয়বস্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয়া, গুলশান কার্যালয় থেকে এই ছিল আমার কাছে তথ্য। প্রিয়া, ধন্যবাদ ইউসুফ আপনাকে। দর্শক, প্রধানমন্ত্রীর কার্যালয়ে গুলশান থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ইউসুফ। সেখান থেকে জানাচ্ছিলেন সর্বশেষ পরিস্থিতি। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। নানান জটিলতায় শেষ হয়নি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের 4 লেনে উন্নতিকরণ প্রকল্পের কাজ। এতে আসন্ন ঈদেও এই মহাসড়কে যানজটের আশঙ্কা করছেন পরিবহন চালকরা। বলেছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও তদারকির অভাবে কাজের এই ধীরগতি। আর যাত্রীরা বলছেন সঠিক তদারকি হলে প্রতি বছরই ঈদ মৌসুমে মহাসড়কে যানজটে দুর্ভোগ পোহাতে হতো না। প্রতিনিধি মির্জা মাসুদ রুবেলের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন শবনম অবনী। দেশের দ্বিতীয় বৃহত্তম সড়ক ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক। সড়কের জয়দেবপুর থেকে এলেঙ্গা পর্যন্ত রাস্তার 4 লেনের কাজ শেষ হওয়ায় এই অংশে নির্বিঘ্নেই যাতায়াত করতে পারছে উত্তর ও দক্ষিণবঙ্গের 24টি জেলার যাত্রীরা।
কিন্তু এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সড়কের 4 লেন প্রকল্পের কাজ শেষ না হওয়ায় আসছে ঈদেও দুর্ভোগের আশঙ্কা রয়েছে। সেখানে বর্তমানে ফ্লাইওভার, আন্ডারপাস ও সার্ভিস লেন সহ বিভিন্ন কাজ চলমান রয়েছে। রাস্তার কাজ চলমান আছে, প্রশাসন দায়িত্ব পালন করে তাহলে হয়তো ঈদে ঘরমুখ মানুষ নির্বিঘ্নে বাড়ি যাইতে পারবে। এবার তো একটু জাম হতেই পারে এলাকা, যে পরিস্থিতি দেখলাম ওখানে। আসলে সিঙ্গেল রোড তো এই জায়গায় অনেক সমস্যা হয়। এদিকে যাত্রীরা বলেন, যানজট নিরসন ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে পুলিশের সর্বোচ্চ দায়িত্ব পালন করতে হবে। রোজার ঈদে, কুরবানি ঈদে, প্রতিটা ঈদেই যানজট লাগে থাকে। যেখানে আমাদের 500 টাকার ভাড়া, সেখানে আমাদের 1000 টাকা 1200 টাকা ভাড়া নিয়ে বসে থাকে। কাজ চলতেছে, কাজের মধ্যে একটু যানজট সৃষ্টি হবে। প্রশাসন যদি ঠিক মতো একটু দেয় বা তাহলে মনে করেন এই যানজট আর ওই জায়গায় থাকবো না। প্রজেক্ট ম্যানেজার বলেন, আসন্ন ঈদ যাত্রায় মহাসড়কের দুই পাশেই 4 লেনে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে, ফলে যানজট হবে না। এখন পর্যন্ত যতগুলো কাজ আছে তার মধ্যে অলমোস্ট 50% কাজ সম্পন্ন হয়েছে। আগামী ঈদকে সামনে রেখে দুই সাইডেই 4 লেন রাস্তা উন্মুক্ত থাকবে, যাতে যাত্রী মানে জ্যাম ছাড়াই এগুলো ভালোভাবে যেতে পারে। যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী বলেন, ঈদযাত্রায় যমুনা সেতু দিয়ে সার্বক্ষণিক টোল চালু রাখার চেষ্টা করা হবে। এবার সেতুর দুই প্রান্তে 9টি করে বুথ দিয়ে যানবাহন পারাপার হবে। এর মধ্যে মোটরসাইকেলের জন্য 2টি করে আলাদা বুথ থাকবে। এখানে 7টা বুথ দিয়ে গাড়ি পারাপার করে এবং এক্সট্রা 2টো বুথ দিয়ে আমাদের মোটরসাইকেল লেন চালু আছে এবং আশা করি সার্বিকভাবে ঈদ যাত্রায় কোনো ধরনের সমস্যা হবে না। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। যানজট নিরসনে অনেক আগে থেকেই প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ প্রশাসন। আপনার জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে প্রায় 1000 পুলিশ সদস্য মোতায়েন থাকবে এবং 24 ঘন্টায় ডিউটি করবে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত চলমান রয়েছে প্রায় 13 কিলোমিটার রাস্তার কাজ। যাত্রীদের প্রত্যাশা, ঈদ যাত্রা শুরুর আগেই হবে সমস্যার সমাধান। শবনম অবনী, মাই টিভি। লক্ষ্মীপুরের মেঘনা নদীতে জাটকা সংরক্ষণ এবং ইলিশ উৎপাদন বাড়ানোর জন্য 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত 2 মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা জেলেদের জীবিকা প্রভাবিত করলেও সরকারের লক্ষ্য হল নদীতে ইলিশের প্রজনন এবং সংরক্ষণ নিশ্চিত করা। প্রতিনিধি শফিউল আজম চৌধুরী জুয়েলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের রহমান। লক্ষ্মীপুর জেলা মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী জেলেদের মধ্যে নিবন্ধিত জেলের সংখ্যা 43,000 এবং মোট 52,000 জেলে নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। নিষেধাজ্ঞার আওতায় নদীতে সব ধরনের জাল ফেলা, মাছ ধরা, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুতকরণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য মৎস্য বিভাগ, উপজেলা জেলা প্রশাসন, পুলিশ এবং কোস্টগার্ড প্রতিদিন নদীতে অভিযান চালাবে। সরকার এখন অভিযান দিয়েছে, 2 মাসের জন্য আমরা অভিযান পালন করি। তবে আমরা যে জেলে আমরা ঠিক মতো আমও আমরা পাই না, যারা জেলে না এরা পায়। আর যাই সরকার দেয় ওটা দিয়ে তো আর আমার সংসার চলে না। ছেলে সন্তান নিয়ে যে কিভাবে চলবো, কিভাবে খাবো, এরকম তো কোনো আমাকে অবস্থা নাই এখন। আর একজনের কিস্তি আছে, লোন আছে। এটা মনে করেন জাল হুতা কিছু নগদ টাকা দেয়। এই যে মনে করেন চাইবার সরকার 4 মণ করে চাল দেয়, এই চাল কোনো জেলে হয় না। ডাল দেয়, হুতা দেয়, টাকা দেয়, এটি কোনো জেলে হয় না। জেলেরা বলছেন, নদী থেকে নৌকা ও জাল সরিয়ে নিয়ে এখন মেরামতের কাজ এবং সংসার চালানোর জন্য চরম চাপের মধ্যে দিন কাটাচ্ছেন। তবে সরকারি পক্ষ থেকে নিবন্ধিত প্রতি জেলের জন্য মাসে 40 কেজি চাল বিতরণ করা হবে বলে জানালেন মৎস্য কর্মকর্তা। উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য অফিস, কোস্টগার্ড, নৌ পুলিশ সহ পুলিশ বাহিনী সহ সবাইকে নিয়ে আমাদের এই অভিযানটা চলমান থাকবে, যাতে করে আমাদের নদীটা নৌকা এবং জাল মুক্ত থাকে। এই সময় আমরা আমাদের যে জেলেরা যেহেতু মাছ ধরতে পারবে না, তাদের পুনর্বাসনের জন্য এবং তাদের জীবন জীবিকা চলার জন্য প্রতিটা জেলে পরিবারকে আমরা 40 কেজি হারে 4 মাস চাল বিতরণ করব। জেলেদের সচেতন করার জন্য নদী ও উপকূলীয় এলাকায় মাইকিং ও পোস্টারিং এর মাধ্যমে প্রচারণা অব্যাহত রয়েছে। অভিযান সফল হলে অধিক পরিমাণ ইলিশ উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে দেশের জ্বালানি তেলের বাজারে অস্থিরতা কমাতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। ঢাকাসহ সারা দেশের পাম্পগুলোয় ভিড় বাড়ায়
প্রেক্ষাপটে এবার যানবাহনে তেল বিক্রির সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দিয়েছে বিপিসি। সেই সঙ্গে জ্বালানি তেল বিক্রির ক্ষেত্রে রসিদ দেওয়ার পাশাপাশি ক্রয়ের ক্ষেত্রেও আগের রসিদ দেখানো ছাড়া মিলবে না তেল। ফিলিং স্টেশন থেকে তেল সরবরাহের সীমা বেঁধে দিয়ে শুক্রবার বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এক বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা দিয়েছেন। এর ফলে ব্যক্তিগত ও গণপরিবহন চালকরা এখন থেকে একটি নির্দিষ্ট পরিমাণের বেশি তেল নিতে পারবেন না। নতুন এই নির্দেশনা অনুযায়ী একটি মোটরসাইকেলে দিনে 2 লিটার পেট্রোল বা অকটেন নেওয়া যাবে, পাশাপাশি ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে নেওয়া যাবে 10 লিটার। স্পোর্টস ইউটিলিটি ভেহিকল বা HUV ও মাইক্রোবাস দিনে পাবে 20 থেকে 25 লিটার তেল। এছাড়া পিকআপ বা লোকাল বাস দিনে 70 থেকে 80 লিটার নিতে পারবে বলে জানিয়েছে। আর দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান বা কন্টেইনার ট্রাক দিনে 200 থেকে 220 লিটার তেল নিতে পারবে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর একটি পাম্পে আছেন সহকর্মী সাদিয়া মৌ। আবারও সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাদিয়া, পাম্পের পরিস্থিতি কেমন দেখছেন এবং ক্রেতারা চাহিদা মতো তেল পাচ্ছে কিনা জানাবেন আমাদের। বাংলাদেশের জ্বালানি তেলের উপরে, এবং আপনি অবশ্যই জেনে থাকবেন গণমাধ্যমের মাধ্যমে, যেখানে আমাদের বাংলাদেশ সরকার থেকে বলা হয়েছে আমাদের প্রতিদিন বাংলাদেশে 12,000 থেকে 13,000 মেট্রিক টন ডিজেল প্রয়োজন হতো, কিন্তু সেখানে গত 2 দিন ধরে 25,000 টন সরবরাহ করা হয়েছে তেল। তারপরও সংকট কিন্তু কাটানো সম্ভব হচ্ছে না। এবং এইখানে আমাদের যেটা আমরা দেখেছি, তেল, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় এবং প্রতিমন্ত্রী তারা কিন্তু প্রতিটি পাম্পে তারা ঘুরেছেন এবং ঘুরে তারা দেখছেন। এখানে তারা একটা প্রজ্ঞাপন জারি করেছে বিপিসি থেকে, অর্থাৎ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে এটি বিজ্ঞপ্তি কিন্তু চালু করা হয়েছে। মোটরসাইকেলে কিন্তু 2 লিটার এবং ব্যক্তিগত যে যানবাহন সেখানে 10 লিটার বেশি কিন্তু দেওয়া যাবে না। এবং আমরা এখানে যেখানে আছি, এখানে আমরা কথা বলে দেখতে চাচ্ছি এখানে সরবরাহটা কতটুকু আছে, এখানে অকটেন কতটুকু আছে এবং ডিজেল কতটুকু আছে, এটা জানতে আমরা একটু এখানে পাম্পের ইনচার্জ যিনি আছেন তার সাথে একটু কথা বলে একটু জানতে চাচ্ছিলাম। জানতে চাচ্ছিলাম যে এখানে উনি যেটা বলতে চাচ্ছিলেন যে ওনার অকটেন যেটা আছে ওই অকটেনটা শেষ হয়ে গেছে, ওনার ডিজেল যেটা আছে, হ্যাঁ ডিজেলটা হচ্ছে বর্তমানে রয়েছে এবং তারা চাহিদা অনুযায়ী সরবরাহ করতে পারছে না। তো আমরা একটু জানতে চাচ্ছি আপনাদের কাছে যে ডিজেল এবং অকটেন যেটি আছে এটা আজকে কি আসবে কিনা ডিপো থেকে? আজকে আমাদের মনে হয় অকটেন আজকে আসবে না, ডিপুর বন্ধ থাকে, ডিপু বন্ধ আছে। এই ডিজেল আছে 5,000 লিটার মতন আছে, আমরা গাড়ি যাতে সব দিতে পারি এভাবে দিতেছি 1,000, 2,000, 1,000, 2,000, 5,000 পর্যন্ত লিটার আছে। যেমনটি শুনতে পাচ্ছিলেন 5,000 লিটার পর্যন্ত তাদের কাছে ডিজেল মজুত আছে এবং আজকে কোনো ধরনের ডিপো থেকে সরবরাহ করা হবে না বলে জানিয়েছেন। এবং আমরা এখানে লম্বা একটি লাইন দেখছি পিকআপের এবং মোটরসাইকেলের, আমরা লম্বা লাইনও দেখছিলাম, কিন্তু মোটরসাইকেল যারা এসেছেন তাদেরকে কোনো ধরনের কোনো অকটেন এখানে দেওয়া হবে না, কারণ এখানে মজুদ নেই বলে তিনি জানিয়েছেন। এবং আমরা একটু চেষ্টা করব এখানে ঘুরে দেখে এবং মোটরসাইকেল যিনি আছেন, মোটরসাইকেলে যে আরোহীও রয়েছেন তার সাথে একটু কথা বলার, যে উনি আসলে এখানে এবং কতটুকু মজুত উনি করতে চাচ্ছেন এই ব্যাপারে আমরা কথা বলার চেষ্টা করছি, কিন্তু মোটরসাইকেলে আসলে ওইভাবে তারা সংগ্রহ পাচ্ছে না দেখে তারা কিন্তু ফিরে যাচ্ছেন। আমরা একজনের সাথে একটু কথা বলবো, অনেকেই কথা বলতে আসলে রাজি হচ্ছেন না, কারণ আমরা যেটা জানতে পেরেছি সরকারের পক্ষ থেকে যে নির্ধারিত করা হয়েছে ট্যাঙ্কি ফুল করে আসলে কোনো যানবাহনে তেল, এই ব্যাপারে তারা কিন্তু সতর্ক হয়েছেন। গতকালকে রাত থেকে ডিজেল যেই পেট্রোল পাম্পগুলো রয়েছে সেই পেট্রোল পাম্পে শুক্রবার থেকে রাত থেকে কিন্তু এটা কার্যকর করা হয়েছে যে এখানে ট্যাঙ্কি ফুল করা যাবে না, অর্থাৎ 2 লিটারের ঊর্ধ্বে কিন্তু এবার দেওয়া যাবে না এবং ব্যক্তিগত যান চলাচল যেটি আছে 2,000-এর উপরে কোনো এখানে অকটেন দেওয়া হচ্ছে না। এবং দূরপাল্লার যে বাসগুলো রয়েছে শুধুমাত্র সেখানে পেট্রোল পাম্প, আমি এখানে জায়গায় আছি, হ্যাঁ ওখানে শুধুমাত্র দূর পাত্রার যে বাসগুলো রয়েছে সেখানে ডিজেল দেওয়া হচ্ছে। প্রিয়া, আমার মতিঝিল যে পেট্রোল পাম্প থেকে আমার কাছে সর্বশেষ তথ্য ছিল এই পর্যন্তই।
সাদিয়া, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে সরাসরি ফকিরাপুল থেকে যুক্ত ছিলাম আমাদের সহকর্মী মোয়ের সঙ্গে, জানছিলাম পাম্পের বিস্তারিত খবর। বরিশালে নৌ পরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব আহসান চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রামে আপনারা যারা ছিলেন তাদের সংখ্যা বেশি নয়। আমাদের আচরণ, ব্যক্তিত্ব ও সততা দিয়ে অন্যান্য চিকিৎসকদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে আকৃষ্ট করবেন। তবেই প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্য সেক্টর নিয়ে যে স্বপ্ন প্রত্যেকটি ঘরের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া তা বাস্তবায়ন হবে। শুক্রবার ডক্টরস অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশের আয়োজনে ইফতারের পূর্বে বরিশাল ক্লাব মিলনায়তনে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নৌ ও সেতু পরিবহন প্রতিমন্ত্রী। সভায় ড্যাব বরিশালের শেরি বাংলা মেডিকেল কলেজ শাখার সভাপতি ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম সেলিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক ডাক্তার পারভেজ রেজা কাকন, ড্যাব এর সহ সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সিরাজুল ইসলাম, অধ্যাপক ডাক্তার কে এম মজবুল হক দোয়েল। এ সময় দেশনেত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা সহ দেশের সার্বিক পরিস্থিতি ও শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। একজন প্রেগনেন্ট মহিলা দেখা গেছে রাত্র 2টার সময় হসপিটালে আসছে, ডাক্তার সাহেবের অ্যাপয়েন্টমেন্টই নাই, হসপিটাল কর্তৃপক্ষ কী করবে? তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আমাদের দিকে আপনারা বিশেষ দৃষ্টি রাখবেন, যেন আমাদের মা বোনেরা বিশেষ করে সবসময় একটি ন্যূনতম স্বাস্থ্যসেবা তাদের জন্য নিশ্চিত করা যায়। মধ্যপ্রাচ্যে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের প্রভাবে সমুদ্রপথে পণ্য পরিবহনে বাড়ছে খরচ। হরমুজ প্রণালী ঘিরে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো কন্টেইনার প্রতি নতুন করে সারচার্জ আরোপ করেছে। এতে উদ্বেগ বেড়েছে বাংলাদেশের শিপিং খাত ও বাণিজ্যে। শিপিং সূত্র জানায়, 14 টন ধারণ ক্ষমতার একটি কন্টেইনার $800 থেকে $2000 পর্যন্ত অতিরিক্ত সারচার্জ নির্ধারণ করা হয়েছে। রেফার বা হিমায়িত বড় কন্টেইনার ও মাশুল দ্বিগুণ। বিশ্বের বড় শিপিং লাইনে যেমন ডেনমার্কের মাইরস্ক লাইন, সুইজারল্যান্ডের মেডিটেরিয়ান শিপিং কোম্পানি, ফ্রান্সের CMA-CMO, জার্মানির হ্যাপাগ লয়েড তোমধ্যে এই জরুরি সারচার্জ ঘোষণা করেছে। শিপিং বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি খরচ, বীমা ঝুঁকি ও নিরাপত্তা ব্যয়ের কারণে পরিবহন ব্যয় বাড়ছে। এতে বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যও নেতিবাচক প্রভাব পড়তে পারে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে দেশে জ্বালানি সংকট ও দাম বাড়ার আশঙ্কায় চট্টগ্রামের বিভিন্ন ফিলিং স্টেশনে তেল কেনার হিড়িক পড়েছে। নগরীর বিভিন্ন পাম্পের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অতিরিক্ত তেল কিনছেন গাড়ি চালকেরা। অনেকেই ট্যাঙ্ক পূর্ণ করে তেল নিচ্ছেন। নগরীর গনি বেকারি সংলগ্ন কিউসি ফিলিং স্টেশন সহ 5 লাইস, 16 শহর, অক্সিজেন ও নতুন ব্রিজ এলাকায় পাম্পগুলোতে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। পাম্প কর্মীরা জানান, স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণ তেল বিক্রি হচ্ছে। এতে পাম্পগুলোতে চাপ বেড়েছে। তবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে, আপাতত বড় ধরনের জ্বালানি সংকটের আশঙ্কা নেই এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে। বর্তমানে পাম্পগুলোতে ডিজেল 100 টাকা, পেট্রোল 116 টাকা এবং অকটেন 120 টাকায় বিক্রি হচ্ছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে স্বতন্ত্র আবৃত্তি বিভাগ অন্তর্ভুক্তির দাবিতে প্রতিবাদী আবৃত্তি ও সংবাদ সম্মেলন করছেন চট্টগ্রামের আবৃত্তি শিল্পীরা। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাব বাংলাদেশে আবৃত্তি শিল্পী রক্ষা কণ্ঠের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শুরুতে আবৃত্তি পরিবেশন করেন নতুন কুড়ি আবৃত্তি বিভাগের বিজয়ী সাবিনা সুলতানা বাণী এবং আবৃত্তি শিল্পী TM সাইফুর রহমান। পরে সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন জেরিন মিলি। আবৃত্তি শিল্পী নাজমুল আলিম সাদিকির পরিচালনায় শিল্পকলায় স্বতন্ত্র আবৃত্তি বিভাগ দাবির সাথে একাত্মতা জানান। ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রাম সহ বিভিন্ন গণ আন্দোলনে আবৃত্তির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে সরকার ও সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে শিল্পকলায় স্বতন্ত্র আবৃত্তি বিভাগ চালুর দাবি জানান তারা। ছাত্র শিবির প্রধানমন্ত্রী তারেক রহমান ও ছাত্রদলকে হেয় প্রতিপন্ন করে যে সমস্ত বক্তব্য দিচ্ছে তার তীব্র প্রতিবাদ জানিয়ে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় রাজপথে জীবন দিতে প্রস্তুত। রাজপথ গরম করার চেষ্টা করা হলে রাজপথেই জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেন মাদারীপুর 3 আসনের সংসদ সদস্য আনিসুর রহমান। তালুকদার খোকন শুক্রবার কালকিনিতে সৈয়দ
আবুল হোসেন কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা ফজলুল হক ব্যাপারী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সির সঞ্চালনায় এতে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আঞ্চলিক জেলা শাখা সিলেটের উদ্যোগে এক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সিলেট নগরীর জেল রোডস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আঞ্চলিক জেলা শাখা সিলেটের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট AMG ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার জিয়াউর রহমান চৌধুরী। অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। কেন্দ্রীয় ড্যাবের সহ সভাপতি ও ট্যাব আঞ্চলিক জেলা শাখা সিলেটের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার শামীমুর রহমান, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী সহ বিভিন্ন নেতৃবৃন্দ। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিশিষ্টজনদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুল রৌফ, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নোমান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে, জেলা জামায়াতের আমির মাওলানা মোবারক হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ সহ আরও অনেকে। নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় একটি 3তলা ভবনের নিচতলায় গ্যাসের লিকেজে জমে থাকা গ্যাস বিস্ফোরণ 3 জন দগ্ধ হয়েছে। তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিকের ইনস্টিটিউটে ভর্তি করা হয়। রাতে একটি মালিকানাধীন ভবনের নিচতলায় ঝুটের গুদামে এ বিস্ফোরণ হয়। এতে গুরুতর আহত হন ঝুট ব্যবসায়ী, তার কর্মচারী ও বাড়ির ভাড়াটিয়া। পরে বার্ন ইনস্টিটিউটে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান জানান, তিতাসের পাইপ লাইনের লিকেজ থেকে ঝুটের গুদামে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। দিনাজপুরের পার্বতীপুরে সাজ্জাদ হোসেন নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে SI সাহেব আলী এবং ASI সোহেল সরকার সহ সঙ্গীয় ফোর্স গতকাল রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে আটকের পর বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর মডেল থানার OC MA ফরুক জানায়, 2013 সালে 100 পিস অ্যাম্পলের মাদক মামলা হলে দীর্ঘদিন যাবৎ আত্মগোপনে ছিল সাজ্জাদ। বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের অভিযানে 3টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ সহ 36 জেলে আটক। শুক্রবার কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত 4 মার্চ বুধবার দুপুর 1টায় কোস্টগার্ড জাহাজ সোনার বাংলা কর্তৃক মংলা ফায়ারওয়ে বয় থেকে 20 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিম গভীর সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই সময় জব্দকৃত বোট তল্লাশি করে প্রায় 8 লক্ষ টাকা মূল্যের 900 মিটার ট্রলিং জাল ও আনুমানিক 2000 কেজি সামুদ্রিক মাছ সহ 37 জেলেকে আটক করা হয়। পরবর্তীতে মংলা উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট এবং অন্যান্য আমানত সহ আটককৃত জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মোংলা থানায় হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। মৌলভীবাজার SSC 86 ব্যাচের দেশি প্রবাসী বন্ধুদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও মাহে রমজান উপলক্ষে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় হলরুমে শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মহিউদ্দিন হায়দারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী। এছাড়া মনোজ ধরের পরিচালনায় আরও বক্তব্য রাখেন সঞ্জয় দেব চৌধুরী, মানুষ লস্কর, দেবাশিস দাস, কামাল হোসেন, সেলিম আহমেদ, মনসুর চৌধুরী কামরুল হাসান সহ আরও অন্যান্যরা।
পবিত্র মাহে রমজান উপলক্ষে ত্যাগ ও সম্প্রীতির বার্তা নিয়ে সাতক্ষীরা প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের লেকভিউ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা 2 আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আব্দুস কাসেমের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার, অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর ইসলাম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, জেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম মুকুল সহ বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় 1.5 শতাধিক সাংবাদিক। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্র কাঠামো পরিবর্তনের সামাজিক সংগঠনগুলোর এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা 18 আসনের এমপি এম জাহাঙ্গীর হোসেন। শুক্রবার উত্তরায় অনুষ্ঠিত প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন ইউএসএফ এর উদ্যোগে ইফতার মাহফিল ও কুরআনের আলো প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি একথা বলেন। ইএসএফ এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুল হাসান বাবুর সঞ্চালনায় যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হকে হিমেলের উপস্থিতিতে এবং উপদেষ্টা মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমই এর সহ সভাপতি মিজানুর রহমান, নাসিরুল আলম, ফরহাদ হোসেন এবং আইয়ুব নবী খান। অনুষ্ঠানে ইফতার মাহফিলের পাশাপাশি পবিত্র কুরআন তিলাওয়াত, দোয়া মাহফিল ও কুরআনের আলো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রাক্তন শিক্ষার্থী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।